বলছি তো। আহা, সব ঠিকঠাক গুছিয়ে রাখবো গো। ওহো, তুমি তোমার কাজ করে তো গিয়ে যাও। যাও, আমি দরজাটা বন্ধ করি। হ্যাঁ, এই তো গুড, লক্ষ্মী মেয়ে। যাও যাও, সাবধানে যাও। এতক্ষণে দরজা বন্ধ করলাম। দিদিকে নিয়ে আর পারি না। আচ্ছা, আমি সেই ছোট্টবেলা থেকে তোমাদের কাছে আছি, 15 বছর হয়ে গেছে। প্রত্যেক বছর এই দিনে ছাদের বড় ঘরটা কি দারুণ ভাবে সাজানো হয়, তা কি আমি কি জানি না? এখন তুমি আমি শেখাবে? এত মহা ঝামেলায় বললাম। আজ কদিন ধরে না দিদিরা একদম খাওয়া দাওয়া নেই, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, সারাদিন ছাত্রছাত্রীদের রিহার্সাল দেওয়াচ্ছে। বাড়িটা সব সময় গম গম করছে, কত গান কত কবিতা। ব্রততী আছে না, ব্রততী আসে তো কবিতা শেখাতে। কি ভালো লাগছে আমার। অবশ্য সবসময় লাগে। আমার দিদি তো গান গায়, রবীন্দ্রসঙ্গীত। তোমরা সবাই তার নাম জানো, সুনন্দনা মিত্র। কি জানো না? আগে তো টিভিতে রেডিওতে সব জায়গায় গান গাইতো, কলেজেও পড়াতো। কিন্তু ওই ঘটনাটা ঘটার পর থেকে না আর বাইরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সব ছেড়ে দিয়েছে। সব শুধু বাড়িতে ছেলে মেয়েদের গান শেখায়, তাও তো শেখাতো না। ওই যে ইন্দুরানীর মা সুমিত্রা মাসি, উনি তো দিদিকে জোর করে বললেন, সব ছেড়ে দিলে বাঁচবি কি করে, গান গা। আসলে উনি তো নিজেও নাম করা গাইয়ে, তাই দিদির কষ্টটা বুঝতে পেরেছিলেন। আরে সুমিত্রা সেন গো, দুটো মেয়ে আছে না, ইন্দ্রাণী আর শ্রাবণী, দুজনে কি ভালো গায় তাই না? আমি না আগে বলতাম ইন্দুরানী আর বিন্দুরানী। দিদি তো হেসে খুন, বলে আমার বিন্দুরানী কি রে, ও তো শ্রাবণী। ওরাও আসে বাড়িতে, সবাই আসে, আমি তো সবাইকে চিনি। বাবা, এত ছবিতে কি মালা দেওয়া যায়? আর পড়াবই বা কোথায়, কোন ছবিতে? সবেতেই তো দাড়ি। তোমরা তো দাড়ি কেন গো? সব ছবিতেই দাড়ি, ছোটবেলার ছবি, বড়বেলার ছবি, বুড়োবেলার ছবি, সব ছবিতে দাড়ি। আবার কি তোমাদের সময় কি নাপিত পাওয়া যেত না, সবাই দাড়ি রাখতো? কি জানি বাবা। আগে বলতাম কবি ঠাকুর, বলতে পারতাম না তো, তাই আর সবাই হাসাহাসি করতো, আমার রাগ হয়ে যেত। তখন ভাবলাম যা, আর বলবোই না কবি ঠাকুর। আজ থেকে তুমি আমার দাড়ি দাদু। সেই থেকে দাড়ি দাদুই বলি। আমি দাড়ি দাদু ঘর পরিষ্কার করি, মুছি, সাজাই, কত কথা বলি। দিদি বলে দাদুই দিদির সব, তেমন আমিও বলি দাড়ি দাদু আমার বন্ধু। ছোট থেকে দেখছি তো, সে যখন বোলপুরে থাকতাম গো, তখন থেকে। দিদিও তো শান্তিনিকেতনেরই মেয়ে। আমার বাবা দিদিদের মালিক ছিল, আর মা ওদের বাড়িতে রান্না করতো। ওই বাড়িতেই থাকতাম আমরা। আমি তখন কত হবে, এই ধরো 2 বছরের। আমার বাবা মা দুজনে মন্দিরে পুজো দিতে গেছিল একটা দূরের গ্রামে। ফেরার পথে আকাশ কালো হয়ে এলো, দারুণ ঝড়, দারুণ বিদ্যুৎ চমকাচ্ছে। ওরা দুজন একটা মাঠের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে আসছিল, কিন্তু আশা হলো না গো। একটা বাজ পড়ে মাঠের ভেতরে শেষ। আমার মনেও নেই আমার বাবা মা কেমন ছিল, তবে খুব ইচ্ছে করে মাঝে মাঝে জানতে কেমন ছিল ওরা। যাকে হ্যাঁ, যা বলছিলাম, সেই থেকে আমি দিদির কাছে আছি, 15 বছর হলো।
দিদি আমার বাবা মা ভাই বোন সব সব। দিদি পড়াশোনা শেষ করে কলকাতায় চলে এলো, আমিও চলে এলাম দিদির সঙ্গে। দিদি গান প্র্যাকটিস করতো আর আমি পাশে বসে বসে শুনতাম আর শিখতাম। একদিন দাদুর ঘর পরিষ্কার করতে করতে না গাইছিলাম, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। হঠাৎ দরজার বাইরে তাকিয়ে দেখি দিদি দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। আমার দিকে তাকিয়ে বলল, তোমার সুরে সুরটা মিলবে না, যদি সুরে গাইতে পারো তবেই গাইবে, নইলে কবিতা বলবে। এত কষ্ট হয়েছিল না আমার, আমি সুরে গাইতে পারি না। জন্ম থেকে গানের বাড়িতে মানুষ হলাম আর আমি নাকি গাইতে পারি না। যাও যাও, আমি গানই গাইবো না, কবিতাই বলবো। আমি অনেক কবিতা জানি, সেও অবশ্য দিদির কাছে শেখা। প্রথম কবে কবিতা বলে ফার্স্ট হয়েছি জানো? 5 বছর বয়সে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, নদী স্বাদ কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে বাতাসে। সেও তো দাড়ি দাদুরই কবিতা। আমারও না তাল গাছের মতো বলতে ইচ্ছে করতো, কোথায় পাবো পাখা। দিদি বলে দাদু নাকি দিদির সঙ্গে কথা বলে। আমার এখনো স্পষ্ট মনে আছে 4 বছর আগের কথা। তখন সদ্য সদ্য সেই ঘটনাটা ঘটেছে। একদিন রাত্রে খুব ঝড় জল হচ্ছিল, আমি আর দিদি দুজনে দুঘরে ঘুমোচ্ছিলাম। হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকাতে আমার ঘুম ভেঙে গেল। তা ভাবলাম দিদির ঘরের জানলাগুলো বন্ধ হচ্ছে তো। তাড়াতাড়ি দিদির ঘরে গিয়ে দেখি, ও মা, দরজা তো খোলা, দিদি ঘরে নেই, বাথরুমেও নেই। কোথায় গেল এই অত রাত্রে? হঠাৎ আমার মনে হলো দিদি তার উপাসনা ঘরে নেই তো। আমি ছুটতে গেলাম ছাদের ঘরে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনলাম তানপুরার আওয়াজ। দরজাটা একটু খোলা, হালকা নীল আলোয় দিদি মাটিতে বসে, হাতে তানপুরা, সামনে দাদুর বিশাল ছবি। দিদির 2 চোখ দিয়ে জল পড়ছে আর দিদি গাইছে, প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন রোধ, দুঃখ সুখের চরম আমার, জীবন মরণ হে। কদিন আগে দিদির সবচেয়ে প্রিয় বন্ধু, যার সঙ্গে ছোটবেলা থেকে দিদি বড় হয়েছে, পড়াশোনা করেছে, একসঙ্গে কলেজে পড়িয়েছে, যার সঙ্গে আর 7 দিন পরেই তার বিয়ে হতো, সে নির্মলদা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। দিদি কাঁদেনি, রাগ করেনি, চেঁচায়নি, শুধু একদম চুপ করে গেছিল, একেবারে চুপ। আজ এতদিন পরে এই দারুণ ঝড় জলের রাত্রে দিদি দাদুর ছবির কাছে বসে কাঁদছে। আমার তো বুকটা ফেটে যাচ্ছিল। আমিও দরজার কাছে বসে পড়েছিলাম, চোখের জল মুছে দেখছিলাম দিদি অন্য গান ধরেছে, চির সখা
কিছুতেই বুঝতে পারছিলাম না যে কান্না দিদি দিদি কারোর সামনে কাঁদেনি, সেই কান্না দিদি দাদুর ছবির সামনে কাঁদছে। কেন কেন কাঁদছে? ওই ছবির বুড়ো মানুষটা দিদির কে? ভগবান? তখন বুঝিনি, ছোট ছিলাম তো। আজ কিছুটা বুঝতে পারি। সেদিন ওই দরজার পাশে বসে থাকতে থাকতে কখন যে ওখানে শুয়ে ঘুমিয়ে গেছি জানি না। ভোরবেলা দিদি ঘর থেকে বেরিয়ে যখন আমি জাগালো, আমি দিদির মুখের দিকে তাকাতে পারছিলাম না। দিদিকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শুনতে পাচ্ছিলাম তার বুকের ধপ ধপ। আর সেই আওয়াজের ভেতর থেকেও বুঝতে পারছিলাম কে যেন গাইছে, চির সকালে ছেড়ো না ছেড়ো না। দুজনে এত এত কাঁদছিলাম যে কেউ কোনো কথাই বলতে পারছিলাম না। তারপর থেকে দিদি অনেক সহজ হয়ে গেছে, অনেক ভালো। সবার সঙ্গে হেসে কথা বলে, গান গায়, গান শেখায়। আর ভোরবেলা উপাসনা ঘরে বসে থাকে চোখ বন্ধ করে। উপাসনা কেন বলো তো? শান্তিনিকেতনে আছে না উপাসনা ঘর? আমি না আগে বলতাম উপাসনা। তো সেই উপাসনা ঘরে খুব ভোরে ছেলেমেয়েরা সবাই ঠাকুরের গান গায়। আমার এখনো মনে আছে, ছোটবেলায় আমিও দিদির হাত ধরে ওখানে যেতাম। দিদি গিয়ে হারমোনিয়ামে বসতো, সবার সঙ্গে গলা মিলিয়ে আমিও গান গাইতাম। তোমারই নামে নয়ন মেলিনু পুণ্য প্রভাতে আজি। কলকাতায় এসে দিদি ঠাকুর ঘরের নাম রাখলো উপাসনা। না, সেখানে আর কোনো ঠাকুর নেই, শুধু রবি ঠাকুর আর রবি ঠাকুর। ও হ্যাঁ, এক কোণে অবশ্য একটা মা সরস্বতীর মূর্তিও আছে, ব্যাস, আর কিছু নেই। তোমরা হয়তো ভাবছো না, বাবা বাড়ির কাজের লোকের এত বড় বড় কথা। না গো, আমি কাজের লোক নই, আমি এই বাড়িরই মেয়ে। ভেবো না যে আমি মুখ্য, মোটেও না। আমি গেল বছরে খুব ভালোভাবে মাধ্যমিক পাশ করেছি, এখন 11 ক্লাসে পড়ি। দিদির খুব ইচ্ছে আমি বিএ পাশ করি, আমারও ইচ্ছে, কিন্তু এটা তো ঝামেলাও আছে। মানে ধরো পাশ করলাম, পাশ করলেই তো দিদি আমার বিয়ে দিয়ে দেবে, ছেলেও খোঁজা হচ্ছে। আমি তো জানি আমি তো বিয়ে করবই না, তাহলে আমার দিদিকে দেখবে কে? দিদির তো কেউ নেই বলো, শুধু দাদি দাদু। কিন্তু দাদু তো ছবির ভেতরে থাকে, সে তো দিদির পাশে থাকবে না। অতএব আমি বিয়ে করব না, আমি দিদির কাছে থাকবো। আমি, দিদি আর রবি ঠাকুর, রবি ঠাকুর আমি আর দিদি, ব্যাস, আর কিচ্ছু চাই না আমার। কি গো, কি যে ছবির ভেতর থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো জানি না বাবা। একবার তো একটু কথা বলতেও পারো গো, এমনি না হলেও ধরো স্বপ্নেও তো বলতে পারো। এতদিন ধরে সেই ছোট্টবেলা থেকে আমি তোমার ঘর গুছোই, তোমার ছবি পরিষ্কার করি, মালা দিই, চন্দন পড়াই, তুমি কিচ্ছু দেখো না। দিদি বলে তুমি নাকি স্বপ্নে দিদির সঙ্গে কথা বলো, তাহলে আমি বা বাদ যাবো কেন? হ্যাঁ, আমার সঙ্গেও তো স্বপ্নে একটু কথা বলতে পারো। তুমি কথা বললে নাকি সব কষ্ট দূর হয়ে যায়, দিদি তো তাই বলে। তুমি কি জাদু জানো গো, পিসি সরকারের মতো ম্যাজিশিয়ান? তা না হলে চোখের সামনে না এসেও দিদির সব কষ্ট তুমি কি করে ভ্যানিশ করে দাও? তুমি কি ভগবান? হ্যাঁ তাই তো, ভগবান। ভগবান বলেই তো তোমার নামের পাশে ঠাকুর পদবী, তাই না? একটা কথা বলি তোমার দাদি দাদু, বলি। বাড়িতে এখন কেউ নেই তো, মানে এই ধরো দিদি নেই, রাজু দাদাও নেই। মানে রাজু দাদাই তো দিদিকে গাড়ি করে নিয়ে গেছে। আর ধরো পারুল মাসি, সেও তো রান্না করে সেই কখন চলে গেছে, আর সকালে আবার আসবে। হ্যাঁ, কথাটা হলো সামনের জন্মে তুমি যখন আবার এই পৃথিবীতে আসবে,
তখন একদম দাড়ি রাখবে না। আমি তোমার রাজা সাজা একটা ছবি দেখেছি, কি সুন্দর দেখতে, তাতেও না দাড়ি আছে, তবে অল্প। এবার কিন্তু আর দাড়ি রাখা চলবে না, আমি এই বলে দিলাম, ব্যাস। হ্যাঁ দেখি, হ্যাঁ বাহ, সাজানোটা খুব সুন্দর হয়েছে। দিদি দেখবে আর বলবে কি, হাসি তুই শুধু হাসতেই পারিস না, সুন্দর করে সাজাতেও পারিস। ঠিক আছে, তুই একটা প্রাইজ পাবি। তবে আমার খুব দুঃখ, আমি তো খুব ভালো করে গান গাইতে পারি না, কবিতা বলতে পারি, দিদি তো শিখিয়েছে। তোমার একটা কবিতা আছে না, খোকা মাকে সুধায় ডেকে এলে মানে কোথা থেকে, কোনখানে তুই পড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছে হয়েছিল মনের মাঝারে। ছোটবেলায় না ওই ইচ্ছে হয়েছিল কথাটার মানে বুঝতে পারতাম না, এখন বুঝি। তাহলে তাহলে আমিও কি আমার মায়ের ইচ্ছে হয়েছিলাম, মায়ের বুকের ভেতরে? কিন্তু আমি তো তাকে মনেও করতে পারি না, কে জানে সে কেমন ছিল। আমার 2 বছরই তো তারা আমার ছেড়ে চলে গেছিল। মাঝে মাঝে না, মাঝে মাঝে আমার খুব দেখতে ইচ্ছে হয় কেমন ছিল আমার আমার বাবা মা। একবার একবার যদি তাদের দেখতে পেতাম। তাদের তো ছবিও নেই গো আমার কাছে। তুমি তুমি পারো না, একবার দেখিয়ে দিতে পারো না? তুমি তো অনেক কিছু পারো দাদু। হ্যাঁ, দিদি না বলেছে তুমি ম্যাজিক করতে পারো। তাহলে সেই ম্যাজিক করে আমার স্বপ্নে একবার তাদের দেখিয়ে দাও না গো। না হয় বলে আমি মালিক নেই, বড় লোক, লেখাপড়া জানা মানুষের মেয়ে নই, কিন্তু আমি তো তোমাকে জানি, আমি তো রবি ঠাকুরকে জানি। বলো, তুমি তো সকলের রবি ঠাকুর, তোমার তো কোনো বাজ বিচার নেই। দেবে দেবে তো, দেবে, একবার কি দেখিয়ে দেবে? ওই দেখো, ওই দিদির বাড়ি এসে গেল, ওই হর্ন দিচ্ছে। আমাকে দরজা খুলতে যেতে হবে। যাওয়ার আগে আবারও বলছি গো, একবারটি দেখিয়ে দিও না দাঁড়ি দাদু। সত্যি সত্যি আমি ওদের একটু মনেই করতে পারি না, ঠিক তোমার ওই কবিতাটার মতো। মাকে আমার পড়ে না মনে, শুধু শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে।